হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে আজকে যে সন্ধ্যেবেলাটা একটু বিজি ছিলাম, বুঝেছো, কারণ কতগুলো লাইভ দেখছিলাম। একটা দেখছিলাম চন্দীপের চ্যানেলে, আরেকটা অবশ্য করি আমাদের ওয়াইটির ভাইয়ের চ্যানেলে। ঠিক আছে, ওটা পরে দেখেছি। ওটা আগে এদেরটা দেখা আমার উদ্দেশ্য ছিল, কারণ কী আলোচনা হচ্ছে বা কী ধরনের আলোচনা হচ্ছে এটা জানা আমাদের মানে উচিত, মানে এদের দিকে নজরটা দেওয়া উচিত। আর অবশ্য করেই ভাইয়ের চ্যানেলে যেগুলো হবে সেগুলো পজিটিভই হবে, সেই জন্য ওটা আমি পরে দেখেছি, বা পরেও দেখা যাবে বলে ওই জায়গাটায় পরে গেছিলাম। যে সময় গেছিলাম অবশ্য করেই তখন টিনা ওখানে উপস্থিত ছিল, দেখে খুব ভালো লাগলো এবং ওই সময়টা পুরোটাই আমি এনজয় করেছি। নেক্সট চলে আসি আমি লাইভে কী কী দেখলাম, তোমাদের সঙ্গে এগুলোই আলোচনা করব। মানে ভীষণই একটা বায়াস লাইভ আমি দেখলাম। এটাই আমার মানে টোটাল, যদি কেউ জিস্ট জিজ্ঞাসা করে যে আপনার ওই লাইভটা দেখে কী মনে হলো, টোটালি বায়াস মনে হলো। আর দ্বিতীয় মনে হলো, যার চ্যানেল থেকে লাইভটা অ্যারেঞ্জ করা হয়েছিল তাকে ওখানে জাস্ট বসিয়ে রাখা হয়েছে এবং ওটাকে জেনারেলি কন্ট্যাক্ট করছিলেন কিমা নিজে। যত না ভাই নিজে কথা বললো, তার থেকে বেশি তো কন্ট্যাক্ট করতে দেখা গেল ওই কিমা দালালকে। স্বয়ং সব কিছু বলে দিচ্ছিল, করে দিচ্ছিল, গুছিয়ে দিচ্ছিল। কেন ভাই কি বোবা? তাহলে লাইভটা তার চ্যানেল থেকে অ্যারেঞ্জ করতে পারতো। আচ্ছা, আর দ্বিতীয়ত আমার মনে হলো ভাইয়ের সে ক্যাপাবিলিটিও নেই, কারণ কীভাবে স্টিমিয়ার কীভাবে অ্যারেঞ্জ করতে হয়। প্রথম দিকে তো মিউটি ছিল, ফেসই আনতে পারছিল না, বেশ অনেকটা প্রবলেম হচ্ছিল। তা দিদির হাতটা বেশ পাকাপোক্ত, কাজে ওই ব্যাপারে ভাইকে খানিকটা হেল্প করেছে। তার জন্য বেশ অনেক রাত্রি অবধি ওখানে, জানি না রাতে ওখানে থেকে যাবে নাকি, সেটাও হতে পারে। যাই হোক, সেটা আমাদের বিষয়বস্তু না। এবার চলে আসি লাইভে আমরা কী কী দেখলাম, বা কী কী বলতে পারো একটা সার্কাস টাইপ লাইভ আমরা এনজয় করলাম। এবং সেখানে কি হলো আমি বলবো না সমস্ত ভিউয়ার্স যে ফালতু কথা বলেছে, অবভিয়াসলি নয়। দু তিনজন উঠেছিলেন যারা বেশ লজিক্যাল কথা বলেছেন এবং তাদের যে দৃষ্টিভঙ্গিটা ছিল সেটা মানে খুবই ভালো ছিল, মানে পজিটিভ ওয়েতে ছিল। যেমন একজনের নাম আমি লিখে রেখেছি, উনি সম্ভবত উমেন রাইটসের কোথাও কোনো ইয়েতে সার্ভিস করে, শ্যামা নামে নাম। উনি বেশ যে কথাগুলো বা কোয়েশ্চেনগুলো মানবাধিকার কমিশনের যিনি ম্যাডাম তার উদ্দেশ্যে করেছেন, এবং প্রথম দিকে ওনার প্রশ্ন শুনে সবাই মিউট স্ট্যান্ডার্ড নিয়েছিল, তারপর আস্তে আস্তে নিজেদের পজিশনটা ঠিক করে সামনে এসছে এবং তাদের মতো করে উত্তর দিয়েছে। কিন্তু সেটা কথা না, কথাটা হচ্ছে যে এই দিদির যে মুখের ভাষা, মানে তার থেকে কখনোই আমার মনে হলো না যে ইনি কোনো মানবাধিকার কমিশনের লোক হতে পারেন। কারণ এই ধরনের ব্যক্তিত্ব নিয়ে উনি মানুষের অধিকারের কী সুবিচার করবেন? ওনার মুখে তো শুধু ডান্ডা দিয়ে মারবো, মানে সবাইকে মেরে ধোলাই মেরে বুঝিয়ে দেবো, বা জোর করে এটা করব, জোর করে সেটা করব, হামলা করব, গুন্ড বাহিনী নিয়ে চলে যাব, এই ধরনের কথাবার্তা। যাই হোক, এবার লাইভের শুরুতে চলে আসি। যেমন আমাদের ভাই কিন্তু মুখে কুলু পেটেছিল, সে খুব একটা কথা বলেনি। তার ভিউয়ার্সরা প্রথমে উঠে অনেক পোক করেছে তাকে, বলো বলো বলো, কিন্তু সে কিছু বলতে বুঝতে তার এত সংকোচ, মানে সে ভাবছে এটা বলা ঠিক হবে না, হবে না, কাজে ওই রাস্তায় সে হাঁটেই নি, শুধু হ্যাঁ ভালো আছি, ওই আছি, সেই আছি দিয়ে যেরকম লাইভ করে সেরকম লাইভটাই করলো। এটা কোনো ফ্রুটফুল লাইভ তার দিক থেকে আমরা পেলাম না, কারণ ম্যাক্সিমাম ঠেকনাটাই হচ্ছে ওই কিমা দালাল দিয়েছে তার পাতানো দিদি। ঠিক আছে, আর এরা মেইনলি ওয়াইটিটাকে ধরেই নিয়েছে এটা একটা কোর্ট রুম, এটাকে একটা কোর্ট রুম ধরে নিয়েছে। মানে এখানে আমরা যে আলোচনা করব সেগুলো দিয়েই যেন কিষাণুর কাস্টাডিটা পুরো ডিসাইড হয়ে যাবে, এবং সেই রকমই করা চলছিল। ঠিক আছে, যেমন ধরো একটা কথা বলা হলো যে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলা হলো যে তোমরা লেখো যে কিষাণু কার কাছে থাকবে। তা ম্যাক্সিমাম লোক দেখো ওদের স্ট্রিম লাইভ অবশ্য করেই ওদের পক্ষেই সবাই লিখবে, এবং তাই লিখেছে, ব্যাস ওইটাই ডিসিশন ওদের পক্ষে। মানে তখন বলা হচ্ছে এই সবাই লিখছে, তার মানে এটাকেই আমরা ধরে নেব। যাই হোক, সেটা কথা না, ওরা মনে করলেই সব কিছু হয়ে যাবে না, কারণ আমরা সবাই জানি কোর্ট এটা নয়। যেটা হচ্ছে সেটা হচ্ছে অপরপক্ষের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার আমাদের কাছে। নেক্সট চলে আসি, কোয়েশ্চেনগুলো কী ছিল। ওই মানবাধিকার দিদির যে বক্তব্যগুলো ছিল সেগুলো আমি আগে বলি। উনি বলেছেন ছেলেকে কোনো সময়ই নাকি যে পরিবেশে আছে সেই পরিবেশ থেকে সরানো যাবে না, অর্থাৎ ছেলে যে পরিবেশটা রয়েছে সেটা হচ্ছে ওই ছেলের জন্য একদম পারফেক্ট পরিবেশ, সেখানটাই তার থাকা দরকার। যদি সম্ভব হয় মাকে ওই পরিবেশে গুটিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। এটা কিন্তু উনি বলেননি, মানে ওনার ভাষা এটা ছিল না, ওনার বক্তব্য এটা ছিল। তার জন্য উনি বারবার বলছিলেন যে আমি তো অনেক দিন আগে থেকেই বলছি যে টিনাকে যোগাযোগ করতে, টিনার পক্ষ থেকে কেউ যোগাযোগ করবে না। কারণ এর আগে ওরা থানায় গেছিলো, হাসনাবাদ থানায়, আমরা দেখেছি, সেখানেও টিনাকে ডাকা হয়েছিল, আসবে না। কারণ টিনার বক্তব্য হচ্ছে এই দিদির একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে প্রচার পাওয়া। এটা কিন্তু পরিষ্কার, সে টিনা বলুক আর না বলুক আমরা কিন্তু জানি, কারণ এ প্রচারে থাকতে চায়।
এই যেমন কিনা রিমির ব্যাপারটা কিন্তু আলাদা ছিল, উনি বুঝতে পারেননি। রিমি ছিল তার স্বামীর প্রেমে পাগল, মানে সে যেন তেন প্রকারে ওই বাড়িতে ঢুকতে চাইছিল, সেই ক্ষেত্রে ওনার ঢুকিয়ে দেওয়াটা সহজ হয়েছিল, পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু সেটা হয়েছিল। কিন্তু এক্ষেত্রে উনি ভাবছেন সেই একই কেস, গুতিয়ে গাতিয়ে আমি ঢুকিয়ে দিই, কাজেই তারপরে পরিস্থিতি আমি ওই চোখ রাঙানি ধমকানি এইসব দিয়ে ম্যানেজ করে নেবো। কিন্তু সেখানে প্রীতমদের ফ্যামিলি যেটা ছিল, টন্দীপদের ফ্যামিলি তো সেটা নয়। কাজে এখানে যখন উনি বলছেন যে টিনাকে যোগাযোগ করতে, এতদিন পরেও, দুদিন আগে বলেছিলেন, দুদিনের মধ্যে কেন 5 দিনের মধ্যেও টিনা যোগাযোগ করেনি, উনি এখনও হাল ছাড়েননি এবং ধমকি চমকি দিয়ে উনি শেষ অবধি বললেন এখনও সময় আছে টিনা যেন ওর সঙ্গে যোগাযোগ করে, ওনার সাথে যোগাযোগ করে, তাহলে টিনার বক্তব্য উনি শুনবেন, মানে উনি কোর্টের বাইরে সেটেলমেন্ট করবেন এবং চেষ্টা করবেন ওই বাড়িতে ঢুকিয়ে দিতে। সেক্ষেত্রে টন্দীপ কিন্তু ভয়জান করেছিল, বলছিল না, এরকম কোনো কিছু একটা বাধা দিতে গেছিলো, ওকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। মানে এটার থেকে আমরা ধরে নিতে পারি যে টন্দীপদের পক্ষ থেকে মেনে নেওয়া হবে না। তার মানে এখানে যেটা করা হবে, একটা অপোজিট পরিবেশে টিনাকে ঠেলে ঢুকিয়ে দেওয়া হবে, শুধু তাকে লোভ দেওয়া হবে যে তুমি তো তোমার ছেলেটাকে পাচ্ছো, কাজেই তুমি অ্যাডজাস্ট করে থাকো। আচ্ছা, সেটা কথা না দিদি, আপনি যেটা বলছেন সেটা আপনি আপনার নিজের স্বার্থে বলছেন, আর ও যেটা পাবে ওর মায়ের অধিকারে পাবে, এটা আপনি বুঝতে পারছেন না। ওর মায়ের অধিকারে ওর লড়াইটা লড়ে নেবে, আপনি মাঝখানে ঢুকবেন না। আপনি ঢুকে নিজের নাম বড় বড় করে যেভাবে রিমির ক্ষেত্রে প্রচার করতে চেয়েছেন সেভাবে এখানে প্রচার করতে পারবেন না, কারণ সবাই রিমি নয়, সবাই পাল ফ্যামিলি, দেবনাথ ফ্যামিলি নয়, এটা আপনাকে বুঝতে হবে। সব লোক সমান নয়, আপনি যেটা করতে চাইছেন সব লোকের সেটা পছন্দ নাও হতে পারে, এটা আপনাকে বুঝতে হবে। তাই আপনি বলছেন যে 3টে উপায়ে টিনা তার ছেলেকে নিয়ে যেতে পারে। কী কী আমি লিখে রেখেছি, অবশ্য করি, কারণ ভুল তো বলা যাবে না। যেমন কোর্টের মাধ্যমে রিকভারি করতে পারে ওর ছেলেকে, মাল নয় ছেলেকে। দেন গুন্ডাগার্দি করে বলে রিকভারি করবে। আচ্ছা, ও যদি গুন্ডাগার্দি করেই রিকভারি করা ওর মোটিভ হতো, তাহলে তো অনেকদিন আগেই করতে পারতো, এতদিন পর কেন? আচ্ছা, থার্ড পয়েন্ট, পুলিশের সাহায্য নিয়ে রিকভারি করবে। তাহলে মাঝখানের পয়েন্টটা বাদ দিয়ে 2টো পয়েন্ট নিয়ে অবশ্য করেই রিকভারি করতে পারে। তারপর ভিত্তিতে আপনি কি বললেন যে যদিও এইভাবে রিকভারি করে, আপনারও নাকি পদ্ধতি আছে টিনাদের বাড়ি থেকে কিভাবে ছেলেকে বার করে আনা যায়। তাহলে আপনি গুন্ডাগার্দিতে নাম লিখিয়েছেন, তা আপনারও তো দেখছি কিছু টিম তৈরি হয়েছে যার নাম আপনি ওখানে করেছেন, যেটা আমরা রাইট ডাউন করে রেখেছি, এখানে আমি নাম দিচ্ছি না, অবশ্য করেই সেখানে ওয়ার্ল্ডের নাম আছে, আর কিমার তো নাম আছে, আরেকজনের নাম আছে, তার বেস্ট ফ্রেন্ড। কাজে বুঝতে পারছেন কাদের কাদের নিয়ে আপনি টিম গঠন করতে চাইছেন এবং কারা আপনার সঙ্গে জড়িয়ে রয়েছে। যাই হোক, এইবার যেটা আপনি বললেন সেটা শুনে খুব ভালো লাগলো, সেটা হলো মা বাবার অধিকার বাচ্চার উপর 50-50। যাই হোক, এইটা যে আপনি বলতে পেরেছেন এবং এটা আমরা যে জানি সেটা আরও ভালো করে ক্লিয়ার হয়ে গেল যে আমরা এটা কিন্তু জানতাম যে বাবা মার অধিকার কিন্তু 50-50। হ্যাঁ, যদি যার পক্ষে, তার সঙ্গে এটাও আপনি জানিয়েছেন যার পক্ষেই যাক না কেন কাস্টাডি ইয়েটা, অপর পক্ষ তার বাচ্চার সঙ্গে দেখাশোনা করতে পারবে এবং জয়েন্টলি ডিসিশন নিতে পারবে। তাহলে এখানেই তো ক্লিয়ার হয়ে গেল যেটা হবে। আর আমাদের যা মনে হয় এই ডিসিশনটা যদি হয় সেটা টিনার পক্ষেই হোক, টন্দীপের পক্ষেই হোক, কারোর পক্ষেই কোনো ক্ষতিকর না। কাজে এই ডিসিশনটা হলে আমার মনে হয় না টিনার কোনো এর ব্যাপারে অবজেকশন থাকবে, এবং এটাই তো ঠিক, যেটা হবে আইনি রাস্তা মেনে হোক। শুধু বেআইনিভাবে কাজ করিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, টিম গঠন করব, ইউটিউব সাফাই করব। আপনি যে বলেন ইউটিউব সাফাই করবেন, তার ডাস্টবিনে বসে ইউটিউব সাফাই করা কি আপনার চলবে? আপনি যাদের নিয়ে টিম গঠন করেছেন তারা প্রত্যেকেই এক একজন ডাস্টবিন। কাজে ডাস্টবিন নিয়েই আপনি কী করে পরিষ্কার করতে নামবেন বলুন? আমাদের যারা ময়লা নিতে আসে তারা কিন্তু যখন আসে তাদের গাড়ি নিয়ে, সেটা কিন্তু পরিষ্কার গাড়ি নিয়ে আসে, নোংরা গাড়ি নিয়ে আসে না। তারপর সেগুলোতে নোংরা ভর্তি করে তারা বাইরে নিয়ে গিয়ে ফেলে তারপর গাড়িটা ধুয়ে মুছে দেয়। কাজে আপনি তো আসছেনই ভর্তি নোংরা নিয়ে, তাহলে আপনি কোথায় আপনার আদার্স নোংরা তুলবেন আর কোথায় বা ফেলবেন? তারপর আপনি নিজেই যেভাবে আপনার নিজের পরিচয় ওয়াইটিতে ব্যক্ত করছেন সেটা তো টোটালি আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে আপনি নোংরা পরিষ্কার করতে এসছেন না নোংরা ছড়াতে এসছেন। এবার আপনি অবজেকশন জানাবেন আমার কথায় কি জানাবেন না সেটা আপনার ব্যাপার, কারণ আপনার যেরকম ভাষা, আপনি টিনাকে যেভাবে বিশেষিত করলেন নষ্টা মহিলা বলে, এটা আপনার মুখে মানায় না। কোনো মানবাধিকার কমিশন এই ধরনের স্ল্যাং, আমি স্ল্যাংই বলবো, এই ধরনের স্ল্যাং দিয়ে কোনো মহিলাকে অপমান করতে পারে না। কাজে আপনি এই রকম ভাষা, এই রকম কথাবার্তা, আপনার অ্যাপিয়ারেন্স দিয়ে আপনি বুঝিয়ে দিচ্ছেন আপনার ক্যাটাগরিটা কী। কাজে গায়ের জোর দিয়ে সব কিছু হয় না, আমরা ভয় পাওয়ার মধ্যে পড়ি না। আপনি যাদের চ্যানেলে আছেন তাদের সঙ্গেই থাকুন, আপনাকে আদার্স যারা আছে তাদের সঙ্গে মানাবেও না, থেকেও লাভ নেই, ঠিক আছে? আর একটা কথা এবার আসি, যে আপনি বললেন যে আপনাকে কেউ একজন কোশ্চেন করেছে যে যখন মাল রিকভারি করতে এসেছিল টিনা, তখন সে আসার আগেও ও একটা ভিডিও করেছিল এবং
বাড়ি গিয়েও একটা ভিডিও করেছিল। সে নাকি বললো আসার আগের ভিডিওতেও সে তার ছেলের কথা উল্লেখ করেনি। কত বড় মিথ্যা কথা বলে গেল। আমি শুধু ভাবলাম যে বলল গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সির কেউ একজন মেম্বার, তাহলে সে বললো সে নাকি উল্লেখ করে। ভিডিওটা কিন্তু এখনও ওয়াইটিতে রয়েছে এবং তাতে পরিষ্কার করে টিনা বলেছে মাল রিকভারি করতে আসার আগে যে আমি আজকে রিকভারি করতে যাচ্ছি এবং এই ভিডিওটা আমি পাবলিক করব তখনই যখন ওই পক্ষ থেকে ভিডিও পাবলিক হবে। যদি পাবলিক না হয় তাহলে ওই ভিডিওটা পাবলিক করবে না, কিন্তু যখন পাবলিক করেছে তখন এই ভিডিওটা আমরা দেখেছি এবং ওই কথাটা শুনেছি এবং সঙ্গে সঙ্গে এটাও বলেছে যে তোমরা চিন্তা করো না, আমি এমন ব্যবস্থা নিয়েছি যাতে ছেলে মাও পায় ছেলে বাবাও পায়। এই কথাটা কিন্তু ও বলেছে। আর আজকে বেমালুম মিথ্যে কথা বলে গেল, সেই ছেলেকে নিয়ে কোনো কথা বলেনি। আরেকটি বেমালুম মিথ্যে কথা চলছে ওয়াইটিতে, মাল রিকভারির দিন এসে ছেলেকে কেন মা দেখতে চাইলো না, কোলে নিল না প্রশাসন থাকা সত্ত্বেও। আপনি জানেন কি ওই দিনকে ছেলেকে ওই বাড়িতে রাখাই হয়নি, ছেলেকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, পাশের বাড়ি বা অন্য জায়গায়। আচ্ছা, আর দ্বিতীয়ত তখন ছেলের ব্যাপারে বলা নিষিদ্ধ ছিল, তার জন্য ছেলের নাম মুখে আনেনি। তবুও যখন একজন পুলিশ কর্মী ছেলের কথা জিজ্ঞাসা করেছিল তখন টনদীপ কিছু কথা বলে টিনার উদ্দেশ্যে বলেছিল ছেলের নাম মনে পড়েছে, মানে দারুণ ব্যাপার। এখন ছেলের কথা বললে তো মুশকিল, ছেলেকে নিতে মানে ছেলের নাম মুখে আনা যাবে না। তার উত্তরে কিন্তু টিনা বলেছিল দেখা যাবে, কোর্ট দেখবে, এটা কিন্তু বলেছিল টিনা। কাজে যারা এইসব মিথ্যা প্রচার করছে তারা কিন্তু ওই সাময়িক মিথ্যাটাই বলবে, কিন্তু এগুলোর প্রুফ অন ক্যামেরা রয়েছে। কাজে এই মিথ্যা কথা বলে কিছু ভিউয়ার্সকে খাওয়ানো যেতে পারে, সাময়িক শান্তি পাওয়া যেতে পারে, আদার্স কিছু করা যেতে পারে না। কিন্তু আপনি তো কিছু জানেন না, কাজে আপনি এর উত্তরে কি দিলেন? আপনি এর উত্তর দিলেন টিনা নাকি মাইন্ড গেম খেলছে ভিউয়ার্স টানার জন্য। অবাক লাগে, আপনিও তো নিশ্চয়ই একজন মা, তাহলে আপনি মা হয়ে কী করে বলতে পারেন একটা মার ছেলের প্রতি টানকে মাইন্ড গেম, ভিউয়ার্স গেইন করার একটা উপায়? তাহলে বাবা যে কাজটা করছে তার মানে বাবার অন্যায় নয়? এই যে ছেলেকে দেখিয়ে ছেলেকে সামনে রেখে ক্যামেরার সামনে রেখে যে ভিউজ আর্নিং করছে সেটা তো তার একটা ইনকাম, সেটা করতে পারছে না বলে সে দিনের পর দিন হতাশ হয়ে পড়ছে। তাই আপনার কাছে আজকে তার ক্রিয়েটার দিদিদের দিয়ে পারমিশন করানোর জন্য ছেলেকে দেখানোর কথা বললো, কিন্তু দিদিও দেখাতে বললেন বটে, কিন্তু বললেন তোমাকে আমি পরে বলছি। কাজেই আমরাও দেখব টনদীপ কতটা তার ছেলেকে দেখাতে পারে, আমরাও দেখতে চাই ও কতটা দেখায় এবং কী থেকে কী হয়। যাই হোক, দিদির কথাগুলো সত্যি মানে মাইন্ড ব্লোয়িং লাগলো, আজকে তো আরও ভালো লাগলো। তবে আরেকটা জিনিস খুব ভালো লাগলো যে কথায় কথায় বেরিয়ে গেল টিনা যখন বাড়ি ছেড়েছিল তার আগে সে তার হাজব্যান্ডকে সবসময় একটা ক্লিন চিট দিয়ে গেছিলো যে সে মানে তার ওয়াইফের সঙ্গে থাকাকালীন কোনো রকম আদার্স সম্পর্কে জড়িয়েছিল না। কাজেই সে কোনোভাবেই তার স্বামীকে কিন্তু কখনো নোংরা বলেনি, যেখানে কিন্তু তার স্বামী অহরহ তাকে নোংরাই প্রমাণিত করে গেছে। তাহলে কে ভালো কে মন্দ সেটা দর্শকরা দেখতে পাবে, বিচার করার কথা আমি বলবো না, কারণ দর্শকদের বিচার এখানে কোনো ম্যাটার করে না। একটা সংসার ভেঙে গেছে, একটা বাচ্চা তার বাবা মাকে আলাদাভাবে পেতে চলেছে, একসাথে পাবে না, এটা তো দুঃখের জিনিস, এটা তো কষ্টের জিনিস। এখানে আমি আনন্দ পাবো কী করে? কাজে আনন্দের জিনিস এটা নয়। কাজে জাস্টিস কার হবে জানি না, কিন্তু যেটা হবে সেটা যেন ভালোর জন্য হয়, ঠিক আছে? ও আরেকটা কথাও আমরা বলতে শুনলাম, মানে একজন কন্ট্রোভার্সি দিদি বলল যে টনদীপ একটা মেয়ে কেন 10টা মেয়ের সঙ্গে মেলামেশা করতে পারে, এই অধিকার তার আছে এবং সেই 10টা মেয়ের মধ্যে থেকে মেলামেশা করে একজন মেয়েকে বাছাই করে নেবে তার জীবন সঙ্গী হিসেবে। তাহলে যারা এই মুখে এক মুখে এই কথা বলে তারাই অন্য মুখে কেন টিনার ওই তীর্থে বাসে যাওয়ার যে ছবিটা পাওয়া গেছিল তার বয়ফ্রেন্ড সেখানে ছিল, সেই কথাতে নানান মানে পরকীয়ার গন্ধ ঢুকিয়ে দিচ্ছিল, কেন করছে, ওই দেখো ওখানে আছে, ওই দেখো সেখানে আছে। তাহলে এদের তো দুজনের কারোরই ডিভোর্স হয়নি, তাহলে টনদীপের ক্ষেত্রে এক কথা, টিনার ক্ষেত্রে অন্য কথা কেন? টনদীপ যদি 10টা মেয়ে দেখে একটা মেয়েকে সিলেকশন করে, তাহলে টিনা কেন 20টা ছেলেকে দেখে একটা ছেলেকে সিলেকশন করবে না? কেন করবে না? যদিও আমরা বলবো না, আমরা এই রকম কথা কখনোই বলবো না, এই রকম সাজেশন কখনোই দেবো না। আমরা উল্টে বলবো যে অনেক হয়েছে, জীবনে একটা ছেলেকে দেখা মানে 100টা ছেলেকে দেখে নেওয়া। কাজেই আর ওই ভুল রাস্তায় পা না ফেলা, নিজের জন্য নিজে দাঁড়াও, নিজের সুখটা দেখো, নিজের আনন্দটা দেখো এবং সর্বোপরি ছেলেকে নিয়ে বাঁচো, না অন্য কোনো পুরুষের চিন্তা করো। আমরা কিন্তু এটা বলবো না। তাহলে বোঝা যাচ্ছে যেমন ভাই তার তেমন সঙ্গের দিদিরা এবং সেই সঙ্গের ম্যাডামও সেরকমই জুটেছে। হয়ে গেল। তাহলে আমি আশা করি সব পয়েন্টসগুলো একটু একটু করে তোমাদের সামনে তুলতে পারলাম। আর সব থেকে কথা একজন বলেছেন খুব সুন্দর একটা কথা,
যে আমরা যখন কন্ট্রোভার্সি করব তখন খুবই ক্লিনভাবে করব, এবং যখন একটা ব্লগিং চ্যানেল তার চ্যানেলের মাধ্যমে পজিটিভ জিনিসগুলোকে দেখাবে তখন তার মধ্য থেকে দোষটাকে খুঁজে এনে সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করলাম, কিন্তু তাকে কখনো বাজেভাবে না বলতে, মানে আমাদের নিজের ভাষাটাকে খুব ক্লিন রাখতে। খুব ভালো বললেন, কিন্তু ওখানে যারা যারা আছে 2-1 বাদ দিয়ে, অবশ্য করেই সবাই নয়, তারা কি সেই জিনিসটা মানে? আগে তারা মানুক, আমরা কিন্তু প্রথম থেকেই মানি। এবার যারা মানেনি এতদিন তাদের মানাটা খুব প্রয়োজন, ঠিক আছে? আর কি, একটা খুব ইম্পর্টেন্ট কথা একজন বলেছে যে টিনা নাকি যখন বাড়ি থেকে বেরিয়ে গেছিল তখন নাকি স্টেটমেন্ট দিয়ে গেছিলো ওই ম্যাডামের কথা, যে অন্য ছেলের সঙ্গে সে বেরিয়ে যাচ্ছে, সে আর এই সংসারে ফিরবে না এবং ছেলেকেও সে নিতে চায় না, এরকম স্টেটমেন্ট নাকি টিনা দিয়েছে। কোথায় দিয়েছে আমরা কিন্তু দেখিনি, এই কথাটা এলো কোত্থেকে বুঝলাম না। তার পরিপ্রেক্ষিতে একজন ভিউয়ার্স উত্তরটা দিয়েছে ওই লাইফে উঠে যে আসল সত্যিটা কিন্তু এরা দুজন ছাড়া কেউ জানে না। এটা একদম পারফেক্ট কথা, সত্যি আমরা না ছিলাম ওখানে, না দেখেছি, কাজে আসল সত্যিটা এরা দুজনই জানে, এবং যেটা হয়েছিল এরা দুজনই বলতে পারে, ঠিক আছে? আর সবথেকে বড় কথা, এই ম্যাডাম যে কীরকম ধরনের নোংরা মেয়ে ছেলে, মহিলাদের মেয়ে ছেলে বলে সম্বোধন করছেন, মেয়ে ছেলে এইরকম মহিলা ওনার মনে পড়ছে না, উনি সেখানে মেয়ে ছেলে কথাটা ইউজ করেন। আমরা কিন্তু এই ধরনের ল্যাঙ্গুয়েজকে বস্তি ল্যাঙ্গুয়েজ বলে ভাবি, যারা বস্তিতে থাকে তারা এই ধরনের মেয়ে ছেলে আদার্স আছে যেগুলো আমি মুখে আনতে চাই না, সেই ধরনের কথাবার্তা বলে থাকে, ঠিক আছে? আশা করি আমি মোটামুটি কভার করতে পেরেছি। তবে যে জিনিসটা আমি কভার করতে পারলাম না, মানে আমি দেখিনি, কিন্তু একজনের আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে শুনলাম যে ওখানে নাকি টন্দীপের বাবাও এসে কান্নাকাটি করেছে এবং বলেছে নাতিকে উনি সারা জীবন নিজের কাছে রাখতে চান, আর মা নাকি ছেলেকে খুব নির্যাতন করতো, তাকে খেদিয়ে দিত বলে কান্নাকাটি করেছে। বাবা, ভাবতে পারি না ওই ভদ্রলোকও এই কনস্পিরেসি ঢুকে পড়লেন। হ্যাঁ, ওনার হতে পারে যে নাতি চলে যাচ্ছে এটা উনি বুঝতে পেরেছেন, তার থেকে মনে একটা মানে সাংঘাতিক দুর্বল জায়গাটা তৈরি হয়েছে, তার থেকে উনি এই ধরনের কথাবার্তা কান্নাকাটি করেছেন, কিন্তু কথাবার্তাটা এইভাবে বলেছেন একজন মা তার সন্তানকে অবহেলা করছে, তা উনি এটা বলতেই পারেন, কারণ উনি এটা দেখেছেন নিজের স্ত্রীর ক্ষেত্রে। কাজে আমার মনে হয় ওই যে নিজের স্ত্রীকে নিজের মেয়ের প্রতি যে অনাচার করতে দেখেছিলেন, সেটাই বোধহয় ওই ঘাটা ওনার মনে এখনও গেঁথে রয়েছে। সেই জন্যই তার মানে ছেলের বউ যদি তার নিজের ছেলেকে কোনো সময় একটু জোরে কথা বা খাওয়ার সময় হয়তো একটু বকাঝকা দিয়ে খাইয়েছে, কি দুষ্টুমি করলে সামান্য আমরা যেরকম স্নেহের চলে বকাঝকা করি ওই রকম করে থাকি, তাতেও ওনার মনে হয়েছে ছেলেকে বোধহয় অবহেলা করছে। হতে পারে ওনার নিজের মেয়ের ক্ষেত্রে ওনার স্ত্রী যে ধরনের ব্যবহার উনি করেছেন তার থেকে উনি বোধহয় ট্রমায় আছেন, আমার মনে হয় তার থেকে এই ধরনের মানে ওনার মধ্যে একটা অভিব্যক্তি তৈরি হয়েছে। যাই হোক, ভিডিওটা নিশ্চয়ই একটু বড় হয়ে গেল, দেখো এত বড় লাইভ, তার বিশ্লেষণ তো একটু বড়ই হবে, তোমরা একটু কষ্ট করে শুনে নিও, আর আমার নেক্সট ভিডিও ওয়েট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্য করেই আমার সাথে থেকো। এখনকার জন্য টাটা, বাই।